So hello my dear friends, welcome back to my channel. আজকে আমাদের ক্লাসের টপিক হলো অপিনিয়ন এসে। অপিনিয়ন এসে রাইটিং টাস্ক 2 এর সব থেকে কমন একটা টাইপ। এই বেশিরভাগ ক্ষেত্রে ধরেন যে আপনারা 40% ক্ষেত্রে পাবেন অপিনিয়ন এসে, বাকি 60% অন্যান্য এসে থাকতে পারে, তবে 40% ক্ষেত্রে আপনারা অপিনিয়ন এসেই পাবেন। তো আজকে আমাদের ক্লাসের টপিক অপিনিয়ন এসে, এবং আজকে এই অপিনিয়ন এসের সমস্ত ডিটেইলস কিভাবে লিখতে হয়, কি লিখতে হয়, এমনকি একটা এক্সাম্পলও সলভ করব। পুরো অপিনিয়ন এসের সমস্ত ডিটেইলস আজকের ক্লাসে বলে দেব। এবং আমি যে নোটসটা দেখে এটা বলছি, যে নোটসটা দেখে আপনাদের এই অপিনিয়ন এসে সম্পর্কে বলবো, সেই নোটসটাও আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন, অ্যান্ড ইটস ফ্রি। আপনারা আমার ইমেইলে নক দিবেন, আমি দিয়ে দিব, ইটস ফ্রি। সো লেটস স্টার্ট। আপনাদের ফার্স্টে কি বুঝতে হবে? আন্ডারস্ট্যান্ডিং দি অপিনিয়ন এসে। অপিনিয়ন এসের কি বুঝতে হবে? যেটা বললাম ওইটাই, যে এটাই সবচেয়ে বেশিরভাগ ক্ষেত্রে থাকে। যেমন অপিনিয়ন এসে অফেন রেফার্ড অ্যাজ এগ্রি অর ডিসএগ্রি এসে। এটা এগ্রি এবং ডিসএগ্রি এসে হিসাবেই পরিচিত। অপিনিয়ন এসে এগ্রি এবং ডিসএগ্রি এসে হিসাবে পরিচিত। এবং এই অপিনিয়ন এসেতে কি করতে বলা হয়, একটা কোনো একটা টপিক দেওয়া হবে এবং সেই টপিকটা আপনি এগ্রি করবেন কিংবা ডিসএগ্রি করবেন সেটা বলতে হবে। আপনি চাইলে এগ্রিও করতে পারেন, আপনি চাইলে ডিসএগ্রিও করতে পারেন, তবে অবশ্যই এই এগ্রি এবং ডিসএগ্রির সাপেক্ষে আপনার এক্সাম্পল দিতে হবে এবং অনেক কিছু কারণ দিতে হবে, রিজনস বলতে হবে। এমনকি আপনি চাইলে মাঝামাঝি অবস্থানেও থাকতে পারেন, যে আপনি এগ্রিও না ডিসএগ্রিও না, সেক্ষেত্রেও আপনার ডিসএগ্রির পক্ষে এগ্রির পক্ষে এক্সপ্লেনেশন দিতে হবে, রিজন দিতে হবে, এক্সাম্পল দিতে হবে, এবং লাস্টে আপনাকে এটাও বলতে হবে কেন আপনি কোনো টপিক চুজ করছেন না, আপনি এগ্রি অথবা ডিসএগ্রি নয় সেটাও বলা লাগবে। আপনি এগ্রি করতে পারেন, ডিসএগ্রি করতে পারেন, এবং ব্যালেন্স মাঝামাঝি থাকতে পারেন। আরেকটা কথা, যে আপনারা যদি এগ্রি করেন, মানে কোনো একটা জিনিস আপনার এগ্রি করতে হলে সেটা অবশ্যই লজিক্যাল হতে হবে। যে একটা খারাপ জিনিসে আপনি এগ্রি করে দিলেন, সেটা তো হবে না। হবে, প্যাসেজ এসেতে হয়ে যাবে, তবে সেটা তো লজিক্যাল হবে না। আবার দেখা যাচ্ছে একটা ভালো জিনিসে আপনি ডিসএগ্রি করে দিলেন, সেটাও কিন্তু লজিক্যাল হবে না। সো আপনাকে দেখে শুনে এগ্রি এবং ডিসএগ্রির পক্ষে কথা বলতে হবে। সো এরপরে আমাদের কি করতে হবে? স্ট্রাকচার অফ অ্যান অপিনিয়ন এসে। অপিনিয়ন এসের স্ট্রাকচার কি? অপিনিয়ন এসেতে দুইটা বডি প্যারাগ্রাফ হবে, ইন্ট্রোডাকশন বডি প্যারাগ্রাফ এবং কনক্লুশন বডি প্যারাগ্রাফ দুইটা হবে। এবং এখানে ইন্ট্রোডাকশন বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 অ্যান্ড কনক্লুশন। এখানে বডি প্যারাগ্রাফ 1-এ আপনি এগ্রির পক্ষে যুক্তি দিবেন, বডি প্যারাগ্রাফ 2-তে ডিসএগ্রির পক্ষে যুক্তি দেবেন। যে অর্ধেক সংখ্যক লোক এগ্রি করে, অর্ধেক সংখ্যক লোক ডিসএগ্রি করে, কেন এগ্রি করে, এর এক্সাম্পল, রিজন সব দিতে হবে। কেন ডিসএগ্রি করে সে এক্সাম্পল, রিজন সেগুলো দিতে হবে। ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনের ব্যাপারে আমরা জানি। সো এর পরবর্তীতে কি করতে হবে? ইন্ট্রোডাকশন নিয়ে জানি। ইন্ট্রোডাকশন কিভাবে দিবেন, অপিনিয়ন এসের ইন্ট্রোডাকশন কিভাবে দিবেন? সো অপিনিয়ন এসের ইন্ট্রোডাকশন আপনার কি করতে হবে? কোশ্চেনটা প্যারাফ্রেজ করতে হবে, কোনো ডিটেলসে যাওয়া লাগবে না, মেইন পয়েন্টসগুলো শুধু উল্লেখ করবেন, যে এইটা মেইন পয়েন্ট, আপনি এগ্রি করছেন কি ডিসএগ্রি করছেন এইটা ওই ইন্ট্রোডাকশনে লিখে দিবেন। বাট এর বাড়তি আপনি কোনো কিচ্ছু লিখবেন না, কোনো ডিটেলস লিখবেন না। অ্যান্ড একটা বিষয়ে কেয়ারফুল থাকবেন, যে প্যারাফ্রেজ করার সময় কখনোই কোশ্চেনটা কপি করে বসায় দিবেন না। অবশ্যই প্যারাফ্রেজ নিজের মতো করে করবেন, সিনোনিমস ইউজ করবেন, এবং সেটা যে দেখতে যেন সুন্দর হয়। যেমন ইট শুড প্যারাফ্রাইজ দি এসে কোয়েশ্চেন্স, ক্লিয়ারলি স্টেট ইউর অপিনিয়ন। আপনার অপিনিয়নটাকে অবশ্যই স্ট্রেট, সঠিকভাবে বলে দিতে হবে ওই ইসের ভিতরে। ওয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দি স্টেটমেন্ট। আপনি কোয়েশ্চেনটার সাথে এগ্রি করছেন কি ডিসএগ্রি করছেন, আপনাকে সরাসরি বলতে হবে এই ইন্ট্রোডাকশনের ভেতরে। এরপরে যাবে বডি প্যারাগ্রাফে। বডি প্যারাগ্রাফে কী করতে হবে? বডি প্যারাগ্রাফে প্রথমত একটা দিকে ফোকাস করতে হবে। যেমন একটা এগ্রি পয়েন্ট, আপনি যদি এগ্রির দিকে ফার্স্টে ধরেন, আপনি এগ্রিতে যাবেন, তাহলে এগ্রির দিকে ফোকাস করতে হবে। কেন এগ্রি?
ইউ ফোকাস অন দি ফার্স্ট পয়েন্ট, আপনাকে একটি পয়েন্টে ফোকাস করতে হবে। এগ্রি করার, ধরেন আপনি এগ্রির দিকে পয়েন্ট করেছেন, সো আপনি এগ্রির ব্যাপারে কী করবেন, দুইটা, দিস পয়েন্ট শুড বি দি স্ট্রঙ্গার অফ দি টু ইফ ইউ আর লার্নিং টুয়ার্ডস ওয়ান সাইড অফ দি আর্গুমেন্ট। এবং আরেকটা ব্যাপার যে আপনি যদি এগ্রির পক্ষে যান তাহলে আপনার ফার্স্ট প্যারাগ্রাফেই এগ্রি সম্পর্কে বলতে হবে। ফার্স্ট প্যারাগ্রাফে এগ্রি সম্পর্কে বলে আপনি সেই এগ্রির সপক্ষে বেশি যুক্তি দেবেন যাতে আপনার এগ্রিটা বেশি পাওয়ারফুল হয়। এবং সেকেন্ড প্যারাগ্রাফে যে ডিসএগ্রি দিবেন সেখানে ডিসএগ্রিটা একটু দুর্বল হবে যাতে ডিসএগ্রি যে না করা হয় সেটা বোঝানো হবে। অ্যান্ড আই রিপিট যে যদি আপনি এগ্রি করেন তাহলে এগ্রিটা যাবে ফার্স্ট প্যারাগ্রাফে এবং এগ্রির পক্ষে বেশি যুক্তি যাবে, স্ট্রং যুক্তি যাবে, যাতে আপনি এগ্রিটাকে লজিক্যাল বানাতে পারেন। সেজন্য এগ্রির পক্ষে বেশি যুক্তি যাবে এবং এগ্রি করলে এগ্রিটা ফার্স্টে যাবে, যদি ডিসএগ্রি করেন তাহলে ডিসএগ্রিটা বডি প্যারাগ্রাফ 1-এ যাবে। এবার সেকেন্ড, এখানে কি করতে হবে, টপিক সেন্টেন্স প্রথমেই আসবে, টপিক সেন্টেন্স, তারপরে আসবে এক্সপ্লেনেশন। মানে আমি বোঝাচ্ছি যে এই বডি প্যারাগ্রাফ কীভাবে লিখবেন, বডি প্যারাগ্রাফে কী লিখতে হবে। প্রথমে কি আসবে, প্রথমে আসবে টপিক সেন্টেন্স, আপনি কার সাথে এগ্রি করছেন, কেন এগ্রি করছেন। তারপরে আসবে এক্সপ্লেনেশন, আপনার ওই এগ্রির পক্ষে এক্সপ্লেনেশন দিতে হবে, রিজনস বর্ণনা করতে হবে। তারপরে আসবে এক্সাম্পল, কেন এগ্রি করছেন সেটার পক্ষে এক্সাম্পল দিতে হবে। এটা হয়ে গেল ফার্স্ট প্যারাগ্রাফ, ফার্স্ট বডি প্যারাগ্রাফ। এবার সেকেন্ড বডি প্যারাগ্রাফে কি আসবে, সেকেন্ড বডি প্যারাগ্রাফে আপনি আরেকটা যেটা ডিসএগ্রি করছে, অন্যরা সবাই যেটা ডিসএগ্রি করছে সেই ব্যাপারে আপনাকে বলতে হবে সেকেন্ড প্যারাগ্রাফে। অ্যানাদার পয়েন্ট, আপনার সেই অ্যানাদার পয়েন্ট নিয়ে আলোচনা করতে হবে। ডিসএগ্রি প্যারাগ্রাফে কি আসবে, টপিক সেন্টেন্স আসবে, সেম বডি প্যারাগ্রাফ 1-এর মতো সেম টপিক সেন্টেন্স, কেন তারপরে আসবে এক্সপ্লেনেশন, এই ডিসএগ্রির পক্ষে এক্সপ্লেন করতে হবে, কেন ডিসএগ্রি করেছেন সেগুলো এক্সপ্লেন করতে হবে। এবং লাস্টে আসবে এক্সাম্পল, কেন সবাই ডিসএগ্রি করছে সেটা তো এক্সাম্পল দিতে হবে। এক্সাম্পল দেওয়ার ফলে এসে অনেক সুন্দর হয় এবং অনেক লজিক্যাল দেখায়। সো অবশ্যই অনেকগুলো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন। এবার নেক্সটে লাস্ট অংশ, কনক্লুশনে আমাদের কি করতে হয়, আমরা জানি আগে, যদি আপনি আমাদের আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনি জানেন কনক্লুশনে আপনারা টপিকগুলো সামারাইজ করতে হবে এবং লাস্টে আপনি এগ্রি করছেন কি ডিসএগ্রি করছেন সেটা আবারও বলতে হবে এই কনক্লুশনের ভেতরে। এবং এই আপনার যেটা বলছেন সেটা অবশ্যই স্পষ্টভাবে বলতে হবে এই কনক্লুশনের ভেতরে। যে যেমন দি কনক্লুশন শুড সামারাইজ দি কি পয়েন্টস অফ এসে অ্যান্ড রিস্টেট ইউর অপিনিয়ন ইন কনক্লুসিভ ওয়ে। উপসংহারের মতো করেই আপনার লাস্টের অপিনিয়নটা বলতে হবে। আপনি ফার্স্টে ইন্ট্রোডাকশনে যেমন অপিনিয়ন দিয়েছেন, আই টোটালি এগ্রি উইথ দি স্টেটমেন্ট, আপনি কিন্তু সেইভাবে সেমভাবে আবার কনক্লুশনে এগ্রি করতে পারবেন না। আপনার অবশ্যই কনক্লুসিভ ওয়েতে লিখতে হবে লাস্টে কনক্লুশনের এগ্রিটা। আপনারা অবশ্যই জানেন কনক্লুশনে কীভাবে সামারাইজ করতে হয়, কীভাবে প্যারাফ্রেজ করতে হয়। যদি না জানেন, আমি আগে এই সকল এসে নিয়ে কথা বলবো, তারপরে আপনাদেরকে অন্য একটি ভিডিওতে প্যারাফ্রেজ করা, কনক্লুশন লেখা, এগুলোও শিখাই দিব আলাদা আলাদা করে। সো এবার কনক্লুশনের কি অংশ থাকে, কনক্লুশনে আপনি কি লিখবেন, সামারাইজ মেইন পয়েন্টস, আপনার মেইন পয়েন্টসগুলো সামারাইজ করতে হবে। ফাইনাল থটস, এন্ডস উইথ ইয়োর ফাইনাল থটস, আপনি যেমন সর্বশেষ আপনি সমস্ত বিশ্লেষণ করার পরে কোন আপনার সেই এগ্রিটাই করবেন, সেই এগ্রিটা আবারও ফাইনাল থটস বলবেন। নেক্সট আসছে একটা এক্সাম্পল কোশ্চেন, আপনি একটা এক্সাম্পল কোশ্চেন আমরা দেখব এবং এই এক্সাম্পল কোশ্চেনটা কীভাবে সলভ করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো একটা এক্সাম্পল কোশ্চেনে যেমন এখানে কোশ্চেনটা কি, some people believe that studying abroad is better for a student's education while others think it is better to study in their home country. Discuss both views and give your own opinion. So এবার ইন্ট্রোডাকশন, কিভাবে ইন্ট্রোডাকশন দিবেন, আমি যেমনটা বলেছি যে ইন্ট্রোডাকশনে প্যারাফ্রেজ করতে হবে,
মেইন আপনি ইন্ট্রোডাকশন আপনি যে এগ্রি করছেন কি ডিসএগ্রি করছেন সেগুলো বলতে হবে, স্টেটলি বলতে হবে। সো শুরু করা যাক। There is a growing debate on whether studying in abroad or studying in one's home country provides better education. সো আপনি দেখতে পাচ্ছেন এটা প্যারাফ্রেজ করেছে, তবে এই কোশ্চেনের সাথে কিন্তু এই অংশের কোনো মিল নেই। There is a growing debate on whether studying abroad or studying in one's home country provides better education outcomes. এটা এইটুকু হলো কোশ্চেন প্যারাফ্রেজিং, এটা হলো কোশ্চেন প্যারাফ্রেজ। এই অংশটুকু তে কোশ্চেনটা প্যারাফ্রেজ করা হয়েছে। এবং এবার নেক্সট অংশ, while some argue that এইটুকু প্যারাফ্রেজের ভিতরে, while some argue that foreign education broadens students horizons, other believe, এটা দুই পক্ষের যুক্তি। এক পক্ষ বিলিভ করে যে এটা স্টুডেন্টদের এডুকেশন ব্রডেন্স করে, হরাইজন তাদের সীমান্তকে আরও দীর্ঘ করে। দ্যাট লোকাল এডুকেশন অফার্স বেটার সাপোর্ট অ্যান্ড সিস্টেমস, এবং লোকাল এডুকেশন কী করে, বেটার সাপোর্ট অ্যান্ড সিস্টেমস থাকে। ইন মাই অপিনিয়ন, এই যে এটা হলো নিজের অপিনিয়ন, এখানে নিজের অপিনিয়নটা স্ট্রেটলি দিতে হবে। ইন মাই অপিনিয়ন স্টাডিং abroad is more beneficial as it exposes students to new cultures and advanced learning. এখানে নিজের অপিনিয়নটা কি এবং কেন আমার নিজের অপিনিয়নটা সেটাও এখানে বলা হয়েছে যে আমি নিজের অপিনিয়ন অ্যাব্রোড স্টাডি বেনিফিশিয়াল কেন, কালচার্স এবং অ্যাডভান্সড লার্নিংয়ের জন্য, বাস এইটুকুই, আর কোনো বিশ্লেষণ দেওয়া হয়নি। এইভাবে নিজের অপিনিয়ন আমি কী জন্য বিশ্বাস করছি, কেন বিশ্বাস করছি, সিম্পল, শেষ। আমরা এর বেশি আর কিছু লিখবো না। এখানে যেমন লিখেছে, ইন মাই অপিনিয়ন স্টাডিং অ্যাব্রোড ইজ মোর বেনিফিশিয়াল অ্যাজ ইট এক্সপোজেস স্টুডেন্টস টু নিউ কালচার্স, স্টুডেন্টদের অন্য সংস্কৃতির সাথে সংযুক্ত করতে পারে, অ্যাডভান্সড লার্নিং টেকনিক্স থাকে, এই জন্যই আমি এই অপিনিয়নটাকে সাপোর্ট করছি। এখানে কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া নেই, ব্যাস এটুকুই আপনাদের ইন্ট্রোডাকশন। এইভাবেই ইন্ট্রোডাকশনটা লিখবেন, বেশি বড় না, অল্প করে ইন্ট্রোডাকশন লিখবেন, এগ্রি করবেন, এগ্রি অর ডিসএগ্রি করবেন এবং ফার্স্টে প্যারাফ্রেজ করবেন, শেষ। এবার আসবে বডি প্যারাগ্রাফ 1। বডি প্যারাগ্রাফ 1, এবার বডি প্যারাগ্রাফ 1-এ কী লিখবেন, যেমন প্রথমে টপিকটা আসবে। ফার্স্ট টপিক, স্টাডিং অ্যাব্রোড অ্যালাউজ স্টুডেন্টস টু এক্সপিরিয়েন্স ডিফারেন্ট কালচার্স উইথ ব্রডেন্স দেয়ার পার্সপেক্টিভ। এটা হলো একটি টপিক সেন্টেন্স, এই যে এটা ফার্স্ট টপিক সেন্টেন্স। ফার্স্ট টপিক যে স্টাডিং অ্যাব্রোড অ্যালাউস স্টুডেন্ট এক্সপিরিয়েন্স ডিফারেন্ট কালচার্স, স্টুডেন্টদের ডিফারেন্ট কালচার্স এক্সপিরিয়েন্স করার সুযোগ দেয়, উইথ ব্রডেন্স দেয়ার পার্সপেক্টিভ। একটা টপিক সেন্টেন্স গেল। এবার আমরা একটা এক্সাম্পল বা এক্সপ্লেনেশন। When students are immersed in new culture, here is the reason. When students are immersed in new culture, যখন তারা নতুন কালচারের সাথে সংযুক্ত হয়, they learn appreciate diversity and develop a goal mindset, তারা একটি গোল মাইন্ডসেট তৈরি করতে পারে। এগুলো এক্সপ্লেইন রিজন, কেন তাদের অন্য কালচারের সাথে যুক্ত হওয়া দরকার, প্রয়োজন। For instance, a student studying in United States, এটা একটা এক্সাম্পল, here is the example, for instance, United States. সো এইভাবে একটা এক্সাম্পল দেওয়া হলো, হয়তো আরও একটা এক্সাম্পল দেওয়া হবে। আমরা বডি প্যারাগ্রাফ 2-তে যাই। এভাবে আপনারা বডি প্যারাগ্রাফ 1 লিখবেন। এবার বডি প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 2, মোর ওভার। আর একটা ব্যাপার হলো, বডি প্যারাগ্রাফ 2 যখন লিখবেন, এখানে মোর ওভার, however, in addition, এইরকম সকল শব্দ ইউজ করবেন। এটা কি করে, এগুলো লিঙ্কিং ওয়ার্ডস, এগুলো যে ফার্স্ট বডি প্যারাগ্রাফের সাথে সেকেন্ড বডি প্যারাগ্রাফের যে একটা সম্পর্ক আছে সেটা বোঝানোর জন্য এই মোর ওভার, হাউএভার, ফর, ইন অ্যাডিশন, অন দি আদার হ্যান্ড, এই সকল ওয়ার্ডস ব্যবহার করা হয়। এগুলো লিঙ্কিং ওয়ার্ডস, এগুলো দিয়ে ফার্স্ট প্যারাগ্রাফের সাথে দ্বিতীয় প্যারাগ্রাফের সংযোগ রাখা হয়। সো এখানে কি বলেছে, এখানে কিন্তু আবারও ফার্স্টে একটা টপিক সেন্টেন্স আসবে। ফরেন ইউনিভার্সিটিস অফেন প্রোভাইড অ্যাক্সেস টু কাটিং এজ টেকনোলজি and resources that may not be available in home country. This advanced infrastructure can significantly enhance a student's learning experience. For example, students studying engineering in Germany often have access to state-of-the-art laboratories. এখানে এক্সাম্পল দিয়েছে যেমনটা সেম ফার্স্ট বডি প্যারাগ্রাফের মতো। এবার কনক্লুশন,
কনক্লুশনে আমাদের কি বলতে হবে? ইন কনক্লুশন। কনক্লুশনে আপনি এই ইন কনক্লুশনটা আপনি অন্যভাবে বলতে পারেন, আপনার যেটা ইচ্ছা হতে পারে। ইন কনক্লুশন, টু কনক্লুড, ফর, এমন অনেকগুলো বলতে পারেন আপনি। ইন কনক্লুশনের অনেক সিনোনিমস আছে, সেগুলো ইউজ করতে পারেন আপনি। স্টাডিং অ্যাব্রোড, এটা সামারাইজ করা হচ্ছে এখানে, ফার্স্টে সামারাইজ করা হবে। আপনি পুরো বডি প্যারাগ্রাফ 1 বডি প্যারাগ্রাফ 2তে যা বলেছেন সেগুলো সামারাইজ করা হবে কনক্লুশনে। স্টাডিং অ্যাব্রোড প্রোভাইডস স্টুডেন্টস উইথ ইনভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স দ্যাট ক্যান নট বি রেপ্লিকেটেড বাই স্টাইং ইন হোম কান্ট্রি। এখানে কি বলা হয়েছে আপনারা বুঝতে পারছেন? এখানে প্রথমে যে ফার্স্ট বডি প্যারাগ্রাফ, সেকেন্ড বডি প্যারাগ্রাফে যে স্টাডিং অ্যাব্রোডের যে বেনিফিটসগুলো বলা হয়েছে, সেই বেনিফিটসগুলো এখানে ছোটো করে সামারাইজ করে দেওয়া হয়েছে যে স্টাডিং অ্যাব্রোড স্টুডেন্টস উইথ ইনভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স, তাদেরকে অনেক গুরুত্বপূর্ণ এক্সপিরিয়েন্স দেয়, ক্যান নট বি রেপ্লিকেটেড ফ্রম হোম কান্ট্রি, তারা সেটা হোম কান্ট্রি থেকে পাবে না। এভাবে সহজে বলে দেওয়া হয়েছে, সিম্পলি এটা এক্সপ্লেন করে দেওয়া হয়েছে, এটা সামারাইজ করা বলে। এভাবে সামারাইজ করতে হবে। সামারাইজ করে 2-3 লাইন সামারাইজ করবেন। এবার লাস্টে কি লিখবেন? আপনার যে educational experience, therefore students should be encouraged to pursue their, here is your opinion। আপনি যেহেতু এগ্রি করেছেন, তাহলে আপনি এখানে আবারও সেই অপিনিয়নটা দিবেন। তবে আপনি আবারও এটা বলতে পারেন না যে আই এগ্রি উইথ দ্যাট। সো আপনাকে আরও অন্যভাবে বলতে হবে। যেমন এখানে বলেছে therefore students should encouraged, তার মানে স্টুডেন্টদের উচিত, এনকারেজ করা উচিত। যেহেতু উচিত, এনকারেজ করা উচিত, সেহেতু আপনি অবশ্যই এগ্রি করছেন বলেই তো উচিত বলছেন। সো স্টুডেন্ট শুড বি এনকারেজ টু পারসিউ দেয়ার এডুকেশন অ্যাব্রোড ইফ দি অপরচুনিটি অ্যারাইজ, যদি সুযোগ থাকে তাহলে তাদের সুযোগটা নেওয়া উচিত। এভাবে লাস্টে এসে আপনি কনক্লুসিভ ওয়েতে এগ্রি করবেন, কনক্লুসিভ ওয়েতে এগ্রি করবেন। সেমভাবে ইন্ট্রোডাকশনের মতো এগ্রি করতে পারবেন না। করলে কি হবে? করলে মার্ক কমে যাবে। কিছু টিপস, যেমন আপনাকে অবশ্যই একটা দিক অবলম্বন করতে হবে। আপনি এগ্রি করছেন অথবা ডিসএগ্রি করছেন অথবা ব্যালেন্সড ভিউতে আছেন, মাঝামাঝি পর্যায়ে আছেন। নেক্সট, আপনার সাপোর্টে, এগ্রিমেন্টের সাপোর্টে আপনি এগ্রি করেন আর ডিসএগ্রি করেন, আপনার অপিনিয়নের সাপোর্টে আইডিয়াস থাকতে হবে, অনেক কিছু লিখতে হবে, যেমন রিজনস দিতে হবে, এক্সপ্লেন করতে হবে, এক্সাম্পল দিতে হবে। তার মানে আপনার অবশ্যই এগুলো সম্পর্কে আইডিয়া জেনারেট করতে হবে। এবং যেটা সব প্যাসেজে বলে থাকি, সব রাইটিংয়ের ক্ষেত্রে বলে থাকি, প্যারাফ্রেজ করতে হবে। এবং প্যারাফ্রেজের জন্য কখনোই ইন্ট্রোডাকশনে যা আছে সেটা কপি করে দিবেন না, এটা খুবই হার্মফুল, এটা মার্ক খুবই কমায় দেয়। লিঙ্কিং ওয়ার্ড, যেমনটা বললাম, লিঙ্কিং ওয়ার্ডস, মোর ওভার, অন দি আদার হ্যান্ড, ফার্দার মোর, হাউ এভার, এসব ইউজ করবেন। এগুলো ইউজ করার ফলে খুবই লজিক্যাল দেখায় এবং একটা সাথে আরেকটা কানেক্টেড দেখায়, এজন্য এই লিঙ্কিং ওয়ার্ডসগুলো ইউজ করবেন। ইউজ ফর্মাল ওয়ার্ডস মানে, যেমন আমরা বেশিরভাগ ক্ষেত্রে লেখার সময় কি ব্যবহার করি? ডোন্ট, কান্ট, তারপর ওন্ট, এই সকল ওয়ার্ডস ইউজ করি। তবে আইএলস এসের ক্ষেত্রে এই সকল ওয়ার্ডস ইউজ করা যাবে না। এই ডোন্ট, কান্ট, এই সকল ওয়ার্ডস ইউজ করা যাবে না। আপনাকে ডু নটই লিখতে হবে, ক্যান নটই লিখতে হবে। কখনোই এই সকল সংক্ষিপ্তভাবে লিখতে পারবেন না। ডু নট, ক্যান নট লিখতে হবে, ফুল মিনিংটাই লিখতে হবে। অনেকেই এই ব্যাপারটা জানে না যে ডু নট অ্যান্ড ক্যান নট ইউজ করতে হবে এই এসের ক্ষেত্রে। আপনি ডোন্ট অ্যান্ড ক্যান্ট এই সকল সংক্ষিপ্ত ওয়ার্ডস ইউজ করতে পারবেন না। আই অ্যাম লিখতে হবে, ডু নট লিখতে হবে, আই ওয়াজ লিখতে হবে। সো এভাবে ফুল ফর্মটাই লিখতে হবে আপনাকে যদি ভালো মার্ক পেতে চান। সো আপনারা এই অপিনিয়ন এসেটা এইভাবে আমি যেভাবে ডিসক্রাইব করলাম এইভাবে লেখার চেষ্টা করুন।
তাহলে অবশ্য কখনোই অপিনিয়ন এসের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। আপনাদেরকে পর্যায়ক্রমে আমি অন্যান্য এসে সম্পর্কেও ধারণা দিব, সকল এসে সম্পর্কে ধারণা দিব। তবে আজকে অপিনিয়ন এসের সমস্ত ব্যাপার আমি বর্ণনা করে দিয়েছি। সো আপনারা এইভাবে ফলো করুন এবং বাড়িতে অপিনিয়ন এসে কয়েকটা প্র্যাকটিস করুন। অ্যান্ড এই নোটসটা যদি কারোর লাগে তো আমাকে ইমেইল করবেন, আমি নোটসটা দিয়ে দিব, ইটস ফ্রি। সো like and subscribe to my channel and press the bell icon for notifications.